ওয়েলকাম সবাইকে গল্পের বই ইউটিউব চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। হ্যাঁ জানি গল্প দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি। কিন্তু তার মাঝেও চ্যানেলে বেশ কিছু শর্ট ভিডিও এসেছে, ভবিষ্যতেও আসবে এরকম শর্ট ভিডিও। আপনারা সেগুলো দেখুন, জানান আপনাদের মূল্যবান মতামত যে কেমন লাগছে আমাদের শর্ট ভিডিওগুলো। তো আজকে যে গল্পটি রেখেছি সেটি হলো যে শহরে একের পর এক খুন হয়ে যাচ্ছে। মৃতদেহের শরীরে যে আঘাতের চিহ্নগুলো পাওয়া যাচ্ছে সেটা দেখে এটা বোঝা যাচ্ছে যে খুনগুলো কোনো জন্তুর দ্বারা হয়েছে, বা বলা ভালো যে কোনো হিংস্র জন্তুর দ্বারা হয়েছে। আর যে ঘটনার জন্য শহরের মানুষজন থেকে পুলিশ কর্তারা সবাই নাজেহাল, এমনকি স্বয়ং ব্যোমকেশ বক্সীকেও এই ঘটনা তদন্তের জন্য বেশ বেগ পেতে হয়। কারণ তদন্ত একেবারেই সোজা পথে এগোচ্ছিল না। কোনো সময় এদিকে মন নিচ্ছিল, কোনো সময় ওদিকে মন নিচ্ছিল। আর বেশি বকবক করবো না, এবার চলুন গল্প শুনে নিই যে ঠিক কি হয়েছিল। শুরু হচ্ছে আজকের গল্প, জানোয়ার রহস্য। ব্যোমকেশ আর আমি আজ সকালে একটু বেরিয়েছিলাম। আসলে বেশ অনেকদিন হলো আমাদের তেমন বেড়ানো হয় না। কাল রাতেই ব্যোমকেশ বলেছিল আজ সকালে একটু বেরোবে, কিন্তু ঠিক কী কারণে সে বেড়াতে চাইছে তা আমি জানতাম না। বেশ সকালে ব্যোমকেশ যখন আমার ঘরের দরজায় এসে ধাক্কা দিল, তখনও বাইরে সূর্য উঠতে শুরু করেনি, একটু পরে উঠতে শুরু করবে। ব্যোমকেশের কথায় আমি ব্রাশ করে জামা কাপড় বদলে নিয়ে বাড়ির বাইরে এলাম। সকালের এই সময়টা আমার বেশ সুন্দর লাগে। একটা ঠান্ডা হাওয়া চারপাশে বয়ে যায়, তাছাড়া মনে হয় চারপাশটা কেমন যেন শান্ত হয়ে আছে। এই সময় এ পাড়ার সবাই ঘুম থেকে ওঠে না। আরও আধ ঘন্টার মধ্যে বেশিরভাগ মানুষ উঠে পড়বে, তারপর তাদের প্রতিদিনের জীবনযাত্রা শুরু হবে। আমরা সামনের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বড় রাস্তার দিকে এগিয়ে গেলাম। বড় রাস্তা থেকে আরেকটু এগিয়ে গেলেই একটা বড় মাঠ। সেই মাঠেই সবাই সকালের শরীরচর্চা করতে আসে, তবে তাদের মধ্যে বয়স্ক মানুষের সংখ্যাটাই বেশি। আসলে জীবনের শেষ সময়ে এসে তারা শরীর নিয়ে একটু বেশি ভাবতে শুরু করে, তাই এই ব্যবস্থা। তবে এসবের মধ্যে বেশ কিছু ছোকরার দল কিংবা আমাদের বয়সী মানুষও দেখা যায়। আমরা যখন মাঠে গিয়ে পৌঁছলাম তখন মোটামুটি লোকজন জমতে শুরু করেছে। আমরা মাঠের ধার ধরে বেশ খানিকক্ষণ হেঁটে বেড়ালাম। তারপর মনের মধ্যে জমে থাকা কৌতূহলটা আর চাপতে না পেরে ব্যোমকেশকে বললাম, কি ব্যাপার বলো তো ব্যোমকেশ, তুমি তো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো না, আর আজ সকালে আমায় নিয়ে হাঁটতে বেরোলে? তেমন কিছুই না, যেতে এমনি ইচ্ছে হলো, এই একটু রুটিন বদলানো। প্রতিদিন তো একই রকম রুটিনে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, তাই মস্তিষ্ককে নতুনভাবে ভাবার মতো কিছুই দেওয়া যায় না, তাই আজ একটু বদল করলাম। ব্যোমকেশ মাঝে মাঝে অদ্ভুতভাবে কিছু ভাবতে শুরু করে, আমি সেটা দেখেছি। আর তার সেই অদ্ভুত ভাবনা চিন্তার মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো আমরা ভাবতেও পারি না। তাই যখন ব্যোমকেশের কাছ থেকে এই কথাটা শুনলাম তখন আমি সেটারই একটা অংশ করে ধরে নিয়েছিলাম। আমরা দুজন হেঁটে চলেছি। একটা বেঞ্চের উপর কয়েকজন বয়স্ক ভদ্রলোক বসে নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন। একবার যেন শুনতে পেলাম, কে জানে, ওসব তো আর কোনো খবর পাইনি। তবে শহরে বাঘ আসবেই বা কোথা থেকে? সে যদি চিড়িয়াখানা থেকে একটা বাঘ বেরিয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু কই তেমনও তো কোনো খবর শোনা যায়নি। তার কথার উত্তরে আরও একজন বললেন, আরে বাঘ নয়, কোনো হিংস্র জন্তুর শহরে আক্রমণ ঘটেছে, সেই এসব করছে। তা না হলে পরপর দুটো খুন হলো, আর দুটো মৃতদেহ দেখেই মনে হচ্ছে হিংস্র জন্তু আঁচড়ে কামড়ে এমন ক্ষতবিক্ষত করেছে। কথাগুলো কাটা কাটা শুনতে পেলাম, কারণ সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনতে বসলে তারা একটু বিব্রত বোধ করতে পারেন। তাই আরও খানিকটা এগিয়ে আসার পর ব্যোমকেশের উদ্দেশ্যে বললাম, কি ব্যাপার বলো তো, ওরা ঠিক কী নিয়ে আলোচনা করছিল, আর শহরে কি হয়েছে? ব্যোমকেশ আমার কথার উত্তর না দিয়ে সামনের গাছের দিকে তাকিয়েছিল। সেখানে কয়েকটা পাখি এসেই সকালে বসেছে। একটু আগে সূর্য উঠে গোটা আকাশটাকে লাল করে দিয়েছে। ব্যোমকেশ যেন নিজের মনেই বলল, হঠাৎ যদি জানতে পারো একটা বাঘ শহরে ঘুরে বেড়াচ্ছে আর রাতের বেলা কাউকে পেলেই আক্রমণ করে বসছে, তাহলে তোমার মনের অবস্থাটা কি হবে অজিত?
আমি এবার অবাক হয়ে গিয়ে বললাম, সে কি, একটা বাঘ শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে? কই, এই ব্যাপারটা তো আগে শুনিনি। আমার কথার উত্তরে ব্যোমকেশ আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে দেখতে পেলাম মাঠের অপর প্রান্ত থেকে একটা লোক হেঁটে আমাদের দিকেই আসছে। তাকে দেখতে পেয়েই ব্যোমকেশ আমাকে বলল, তুমি গোটা মাঠটা একবার চক্কর দিয়ে এখানেই এসে দাঁড়াও, আমি এখনই আসছি। কিন্তু তুমি আবার এখন কোথায় চললে? ব্যোমকেশ এতক্ষণে আমার থেকে বেশ খানিকটা এগিয়ে গেছে। একটু দূর থেকে এসে আবার বলল, এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাতঃভ্রমণে এলাম, তার ফল হাতে হাতে নিতে হবে না? নাও, তুমি এবার একটা চক্কর দিয়ে নাও মাঠটার। আমি ব্যোমকেশের কথায় মাঠটার একটা চক্কর দিতে লাগলাম হেঁটে হেঁটে, কিন্তু বারবার আমার নজর চলে যাচ্ছিল ব্যোমকেশের দিকে, কারণ দেখতে পাচ্ছিলাম ব্যোমকেশ সেই লোকটার সাথে গোটা মাঠটা ঘুরছে, আর ঘুরতে ঘুরতে নিজেদের মধ্যে কোনো কথাবার্তা বলছে। ব্যাপারটায় আমার কেমন যেন সন্দেহ হলো, আর তার সাথে সাথেই বুঝতে পারলাম আজ সকালে প্রাতঃভ্রমণে আসার আসল কারণ তাহলে অন্য কিছু। শুধু শুধু আমার ঘুম ভাঙিয়ে আমায় না নিয়ে এলেই হতো। একটু রাগ হলো ব্যোমকেশের উপর। আমায় বললেই হতো সে কোনো একটা খবর নেওয়ার জন্য এখানে আসছে, তা না করে শুধু শুধু এসব। আমি গোটা মাঠ একবার চক্কর দিয়ে ব্যোমকেশের দেখিয়ে দেওয়া জায়গাটায় এসে দাঁড়াতেই দেখতে পেলাম ব্যোমকেশ আর সেই লোকটা ততক্ষণে মাঠের অপর প্রান্তে পৌঁছে গেছে। আমি এদিক ওদিক একটু পায়চারি করছি। বেশ কিছুক্ষণ পর তাকিয়ে দেখি ব্যোমকেশ আমার পেছনে হেঁটে আসছে, তবে সেই লোকটা আর নেই। ব্যোমকেশ আমার কাছে আসতেই আমি বললাম, কি ব্যাপার বলো তো ব্যোমকেশ, তুমি কি আমার থেকে কিছু লুকিয়ে যাচ্ছ নাকি? আর শহরে কি ঘটে চলেছে? শহরে যা ঘটে চলেছে ব্যাপারটা খুব একটা সহজ নয় অজিত। এ ব্যাপারে আমি নিজেও এখনো পর্যন্ত কিছুই ধারণা করতে পারিনি, তবে খোঁজ চলছে। আশা করি কিছু একটা জানা যাবে। এখন চলো অজিত, বাড়ির দিকে ফিরি। বাড়ি গিয়ে না হয় তোমায় ব্যাপারটা বলছি। আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে এলাম। সত্যবতী ততক্ষণে উঠে পড়েছে। সে উঠে আমাদের দেখতে না পেয়ে প্রথমে অবাক হয়েছিল। তারপর আমরা যখন বাড়ি ফিরে প্রাতঃভ্রমণের কথা বললাম, তখন সে মনে মনে একটু খুশি হলো, কারণ একটা মাস বা বেশ কিছুদিন ধরে বাড়িতেই রয়েছি। তার উপর ব্যোমকেশের হাতে কোনো কেস নেই। সত্যবতীর করা চা নিয়ে আমরা যখন ব্যোমকেশের ঘরে বসলাম, তখন দেখতে পেলাম ব্যোমকেশের মুখে একটা চিন্তার ভাব রয়েছে। আমি কিন্তু আরও কোনো প্রশ্ন করলাম না, তাকে খানিকটা সময় দিলাম। তারপর সে নিজেই বলল, তোমার কি মনে হয় বলো তো অজিত, বাঘ হোক কিংবা অন্য কোনো হিংস্র জন্তু, তারা কি রাতের বেলাতেই আক্রমণ করবে? এমনটা হতেই পারে। দিনের বেলায় মানুষজনের চলাচল বেশি থাকে, তাছাড়া গাড়ি ঘোড়াও থাকে, সেই কারণে জন্তুটা কোথাও লুকিয়ে থাকে। রাতের বেলা চারপাশ ফাঁকা হয়ে যায়, তাই সে বাইরে আসে, আর তখন সামনে যাকে পায় তাকেই আক্রমণ করে। তোমার অনুমান ঠিক, আমি নিজেও এটা ভেবেছি, কিন্তু তাও একটা খটকা রয়ে যাচ্ছে অজিত। আরে কি হয়েছে সেটা আমায় খুলে না বললে আমি বুঝবো কি করে? আমায় প্রথম থেকে ব্যাপারটা বলো, তারপর না হয় আমি কিছু একটা অনুমান করতে পারবো। ঘটনাটা শুরু হয়েছে 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহের মধ্যে দুটো খুন হয়েছে। দুটো খুনই হয়েছে পরিত্যক্ত কিংবা শুনশান জায়গার কাছে, যেখানে রাতের বেলা মানুষজন কমই যায়। তেমন জায়গায় মৃতদেহ পড়ে থাকতে পাওয়া গেছে। তবে মৃতদেহের গোটা শরীরে ধারালো নখের আঁচড়ের চিহ্ন এবং তার শরীরের বিভিন্ন জায়গায় দাঁতের কামড়ের চিহ্ন আছে। তবে এই সমস্ত কিছু ছাড়া আরও একটা ব্যাপার রয়েছে অজিত। যারা মারা গেছে তাদের মাথার পেছনে কোনো একটা গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ আর ডাক্তার অনুমান করছে আঘাতের চিহ্ন এবং শরীরের ক্ষতের চিহ্নগুলো একই সময় হয়েছে, আর তারা অনুমান করছে কোনো হিংস্র জন্তুর আক্রমণে তাদের মৃত্যুটা ঘটেছে। আর রাস্তায় কিংবা মাটিতে পড়ে যাওয়ার জন্য কোনো কিছুতে আঘাত লেগে ওই মাথার ক্ষতটা তৈরি হয়েছে। আসলে মৃত্যুটা ঠিক কোন কারণে হয়েছে সেটা অনুমান করা শক্ত, কারণ গোটা শরীরে কামড় আর আঁচড়ের চিহ্ন আছে। সর্বনাশ! কিন্তু ব্যাপারটা আমরা এখনো জানতে পারিনি কেন? ব্যাপারটা আমাদের এদিকে হয়নি, হয়েছে শহরের অন্য প্রান্তে। তবে ব্যাপারটা এখনও খবরের কাগজওয়ালা কিংবা বাকিদের বাইরে বার করতে দেওয়া হয়নি। এমন একটা ব্যাপার সবার কাছে যদি প্রকাশ পেয়ে যায়, একটা চাঞ্চল্য গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়বে। তবে কিছু কিছু মানুষ এর মধ্যে ব্যাপারটা জানতে পেরে গেছে। আজ সকালে তুমি তো নিজেই শুনতে পেলে, মাঠে ওই বয়স্ক লোকগুলো ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল।
আমরা বাড়ি থেকে খুব একটা বেরোই না বলে ব্যাপারটা জানতে পারিনি। তবে দাসবাবু আমাকে আগেই খবরটা জানিয়েছেন, এমনকি পুলিশের উপর মহল থেকেও আমাকে জানানো হয়েছে। তার মানে তুমি আমায় না জানিয়েই ব্যাপারটা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছো, তাই তো? তদন্ত শুরু এখনো করতে পারিনি। একটা খুন হয়ে যাওয়ার পরে পুলিশের ব্যাপারটা নিয়ে তেমন মাথা ব্যথা ছিল না, কিন্তু দ্বিতীয় খুনটা হয়েছে পরশুদিন সকালে। তোমার মনে আছে আমি কাল সকালে একবার বেরিয়েছিলাম, তখনই ব্যাপারটা শুনেছিলাম। তোমায় ডাকতে গেছিলাম, কিন্তু দেখলাম তুমি মন দিয়ে তোমার লেখার কাজ নিয়ে ব্যস্ত, তাই আর তোমায় বিরক্ত করিনি। তবে সত্যি বলতে অজিত, কোনো ক্লু কিন্তু আমি এখনো পাইনি। কেসটায় হাত দেওয়ার পরেও কেসটা সম্পর্কে কোনো কিছু আমি এখনো জানতে পারিনি। একটা হিংস্র জন্তু যদি এভাবে শহরে রাতের বেলা আক্রমণ করে, তাহলে দিনের বেলা সে থাকে কোথায়? এই একটা ব্যাপার আমাকে ভাবাচ্ছে অজিত। একটা হিংস্র জন্তুকে লুকিয়ে রাখা তো আর সহজ ব্যাপার নয়। ব্যোমকেশের কথায় আমারও মনে হলো, এটা তো আর বাড়ির পোষা কুকুর কিংবা বিড়াল নয় যে গলায় চেন পরিয়ে নিয়ে ঘুরে বেড়াবে। হিংস্র এমন একটা জন্তু যে কোনো একটা মানুষকে আছড়ে কামড়ে খুন করতে পারে, তাকে লুকিয়ে রাখা একেবারেই সহজ ব্যাপার নয়। আমি বললাম, আচ্ছা, কেসটাই কিভাবে এগোবে বলে ভাবছো? তুমি তো জানোই অজিত, আমার কিছু চর আশপাশে রয়েছে, তারা আমায় বিভিন্ন সময় বিভিন্ন দেশের অনেক খবর এনে দেয়। তেমনই আজ একজন আমার সাথে দেখা করতে এসেছিল। সে আমায় একটা নতুন খবর দিয়েছে। কি খবর? ব্যাপারটা আমারও অনুমান হয়েছিল, তবে সেও ব্যাপারটা জানিয়েছে। যারা দুজন মারা গেছে তারা দুজন কিন্তু খুব একটা ভালো লোক ছিলেন না। সমাজের একটু উচ্চপদস্থ মানুষ হলেও তাদের নামে বেশ কিছু খারাপ রেকর্ডও রয়েছে। তবে তাদের ধরা সহজ কাজ নয়। তারা বেশ টাকাওয়ালা মানুষ এবং তাদের লম্বা হাতও রয়েছে, আর সেই কারণেই পুলিশ কিন্তু একটু নড়ে চড়ে বসেছে। এখন যদি আরেকটা খুন এভাবে হয়, তারপরে কিন্তু পুলিশের উপর চাপ আরও বাড়বে, আর শহরে একটা চাঞ্চল্যও তৈরি হবে। তবে আমি আশা করতে পারছি না যে তার আগে আমি ব্যাপারটা খুঁজে বের করতে পারবো। ব্যোমকেশের কথায় এবার আমি চমকে উঠলাম। সত্যি যদি এমন কোনো একটা জন্তু শহরে ঘুরে বেড়ায়, তাহলে সেটা ভাবনার বিষয়। আর উচ্চপদস্থ মানুষদেরই সে আক্রমণ করছে কেন, সেটা আমি বুঝতে পারলাম না। হিংস্র জন্তু যদি হয়, তাহলে তো সে সবাইকেই আক্রমণ করবে। ব্যাপারটা কাকতালীয় হতে পারে, কিন্তু হয়তো রাতের বেলা সেখানে ওই মানুষগুলো গিয়ে পৌঁছেছিল, তাই তাদের উপরই আক্রমণ হয়েছে। ব্যোমকেশের মতো আমার মনেও কোথাও একটা খটকা জেগে রইল, তবে সেটা নিয়ে তখন আর কিছু বললাম না। ব্যোমকেশও দেখলাম নিজের মনে কিছু একটা ভাবছে আর ডায়েরিটা খুলে লিখে রাখছে। তাই আর আমি ব্যাপারটা ছেড়ে দিয়ে নিজের ঘরে চলে এলাম। মাত্র দিন দুয়েক পরে আবার একটা খুন হলো, আর তখন দাসবাবু টেলিফোন করে আমাদের ডেকে পাঠাতেই আমি আর ব্যোমকেশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছলাম। তবে দাসবাবু নিজেই পুলিশের গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, কারণ জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। আমরা যেখানে গিয়ে পৌঁছলাম সেই জায়গাটা বড় রাস্তা থেকে সামান্য ভেতরের দিকে, আর সেখানে একটা রাস্তার পাশে ফাঁকা জায়গার মধ্যে বেশ কিছু লোকজন জড়ো হয়ে আছে। দেখতে পেলাম আমাদের জিপটা গিয়ে থামতেই দাসবাবু আমাদের দিকে এগিয়ে এসে বললেন, ব্যোমকেশবাবু, আপনি এসে পড়েছেন, ভালোই হয়েছে। আগের দুটো খুন আপনাকে দেখানোর সুযোগ হয়নি, এটা আপনি দেখুন। দাসবাবুর সাথে আরও একজন ইন্সপেক্টর আমাদের দিকে এগিয়ে এসেছিলেন। তিনি ব্যোমকেশকে দেখে বললেন, কি হচ্ছে বলুন তো ব্যোমকেশবাবু? একটার পর একটা খুন হয়ে চলেছে, আর এদিকে আমরা কিছুই করতে পারছি না এখনো। উপর মহল থেকে যে চাপ আসছে তা তো বুঝতেই পারছেন। কিন্তু ব্যোমকেশবাবু, হিংস্র একটা জন্তু যদি মানুষ খুন করে বসে, তাহলে সেখানে আমরা কি করতে পারি? সেটাই ভাবছি রায়বাবু, কিন্তু একটা জন্তু যদি খুন করে, তাহলে সে বেছে বেছে এইরকম কয়েকটা মানুষকে কেন খুন করবে যাদের রেকর্ড খুব একটা ভালো নয়? আচ্ছা, আজ যিনি খুন হয়েছে তার নাম কি? ভদ্রলোকের নাম তাপস রায়। ভদ্রলোক একজন ব্যবসায়ী, তবে তার ব্যবসা যে সোজা পথে ছিল না তার কিছু হালকা আভাস আমাদের কাছে আছে। তবে সরাসরি তেমন কোনো বড় প্রমাণ নেই বলে তার বিরুদ্ধে আমরা কোনো কিছু করতে পারিনি। ব্যোমকেশবাবু, তাছাড়া জানেনই তো যে টাকা পয়সাওয়ালা লোকেরা একটু ওপর মহলে হাত জমিয়ে রাখে, আর সেই কারণেই তাদের ধরার সুযোগ আমাদের কাছে থাকে না। কিন্তু প্রমাণ পেয়ে গেলে তখন কিন্তু আমরা একটা ব্যবস্থা নিতে পারতাম, তবে তার আগেই এমনটা হয়ে গেল। যাকে
আসুন, আপনারা আসুন এদিকে। আমরা এগিয়ে গিয়ে দেখলাম কনস্টেবলের দল জড়ো হওয়া মানুষের জটলা সামলাচ্ছে, আর তার মাঝে একটা মৃতদেহ উপুর হয়ে পড়ে রয়েছে। দূর থেকে দেখেই বোঝা যায় তার পোশাকে নানা ছেঁড়া জায়গা। যত এগিয়ে যেতে লাগলাম তত বুঝতে পারলাম তার শরীরের সব জায়গায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। আমরা এগিয়ে যেতেই দেখলাম তার মাথার পেছনে একটা জায়গায় রক্ত জমে আছে। তাছাড়া গলায়, ঘাড়ে, এমনকি শরীরে যতটা দেখা যায় সব জায়গায় নখের আঁচড় আর কামড়ের চিহ্ন। ব্যোমকেশ এগিয়ে গিয়ে ভালো করে ঠুকে মৃতদেহটা দেখল। তারপর চারপাশের গোটা জায়গাটা ঘুরে দেখতে দেখতে বলল, কাল রাতে সামান্য বৃষ্টি হয়েছিল বলে মনে হচ্ছে, তাই এখানে সামান্য পায়ের ছাপ পেলেও পাওয়া যেতে পারে। দাসবাবু, আপনি এখানে জমায়েত হওয়া লোকজনদের একটু ভালো করে বুঝিয়ে জায়গাটা থেকে সরিয়ে দিন, তাহলে আমার খুঁজতে একটু সুবিধা হবে। দাসবাবু কনস্টেবলের সাথে মিলে জমা হওয়া লোকেদের বুঝিয়ে সুজিয়ে সরিয়ে দিলেন। কারণ পরপর 3টে খুন কিংবা মৃত্যু হয়ে যাওয়ায় লোকেদের মধ্যে এমনিতেই চাঞ্চল্য ছিল, তাই তারা একটু রাগী গলাতেই পুলিশের কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করছিল। তাদের সরিয়ে দেওয়ার পরে ব্যোমকেশ আর আমি মিলে জায়গাটায় ঘুরতে ঘুরতে পায়ের ছাপ খুঁজতে লাগলাম। ব্যোমকেশ খুঁজে খুঁজে একটা জায়গায় থমকে দাঁড়ালো। তারপর নিচু হয়ে বেশ কিছুক্ষণ দেখে আমায় ডাকল। আমি যেতেই ব্যোমকেশ একটা জায়গায় তাকিয়ে আমায় বলল, দেখো তো অজিত, এই পায়ের ছাপটা তো কোনোভাবেই কোনো মানুষের হতে পারে না। পায়ের ছাপটা দেখেই আমি চমকে উঠলাম। এটা কোনো মানুষের পায়ের ছাপ নয়, কোনো একটা জন্তুর পায়ের ছাপ। জন্তুর পায়ের ছাপ যেমন হয় তেমনই। আর পায়ের ছাপটা ভালোভাবে দেখলেই বোঝা যায় তার পায়ে বেশ লম্বা লম্বা নখ রয়েছে, কারণ মাটিতে নখের গভীর ছাপ রয়ে গেছে এখনো। সেটা দেখেই আমি চমকে উঠে বললাম, ব্যোমকেশ, তাহলে কি কোনো জন্তু এসব করছে? অজিত, যদি এটা কলকাতা শহর না হয়ে কোনো জঙ্গলের আশেপাশে হতো তাহলে না হয় আমি মেনে নিতাম বাঘ বা অন্য কোনো জন্তু এসব করছে, কিন্তু কলকাতা শহরের মধ্যে এমন একটা জন্তু এলো কোত্থেকে? যদি কেউ বাইরে থেকে নিয়ে আসে খুনগুলো করানোর জন্য। আমার কথাটা বোধহয় ব্যোমকেশের মনে ধরল। সে গভীরভাবে আরও কিছুক্ষণ সেই ঘাসমাটির মধ্যে পায়ের ছাপ খুঁজে চলল। তারপর একসময় উঠে মৃতদেহর কাছে এগিয়ে গিয়ে মৃতদেহটা ভালো করে পরীক্ষা করল। ব্যোমকেশের কথায় দাসবাবু হাতে গ্লাভস পরে নিয়ে মৃতদেহটা উল্টে দিলেন। তার মুখটা দেখেই কিন্তু আমি চমকে উঠলাম। মুখের উপরে আঁচড়ের চিহ্ন, আর তাছাড়া মাংস বাইরে ঝুলছে, যেন একটা হিংস্র জন্তু দাঁতের কামড়ে গাল থেকে মাংস ছিঁড়ে নেওয়ার চেষ্টা করছিল। মৃতদেহটার দুটো চোখ গোল হয়ে যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। একটা প্রবল ভয় যে মৃত্যুর সময় লোকটা পেয়েছিল তা স্পষ্ট বোঝা যায়। ব্যোমকেশ কিন্তু মৃতদেহের মুখটা ভালো করে দেখল, তার শরীরের ক্ষতগুলো ভালো করে পরীক্ষা করল। তারপর একসময় উঠে দাঁড়িয়ে বলল, দাসবাবু, আমার দেখা মোটামুটি হয়ে গেছে। আপনি মৃতদেহ নিয়ে চলে যান, আর পোস্টমর্টম রিপোর্ট এলে আমায় একবার জানাবেন। মৃতদেহের শরীরে অন্য কিছু পাওয়া গেছে কিনা সেটা একবার দেখতে হবে, আর মৃত্যুটা ঠিক কোন সময় হয়েছে সেই সময়টা আমায় একবার জানাবেন। দাসবাবুকে বেশ কয়েকটা ব্যাপারে ভালো করে নির্দেশ দিয়ে আমি আর ব্যোমকেশ ফিরে চলে আসব। এমন সময় দাসবাবু আমাদের কাছে এসে বললেন, ব্যোমকেশবাবু, কিছু বুঝতে পারলেন? মানে কি হচ্ছে ব্যাপারটা? এখন যদি এই ঘটনার পরে আরো একটা খুন হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হবে বুঝতে পারছেন? উপর মহল থেকে বেশ চাপ রয়েছে, তাই আপনি যদি একবার কথা বলে নেন তাহলে খুব ভালো হয়। দাসবাবুর চিন্তা করার বিষয়টা স্বাভাবিক। একে তো লোকের মধ্যে এই ব্যাপারটা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে যাওয়ার ভয়, তাছাড়া উপর মহলের চাপ। এই দুটো ব্যাপার নিয়ে দাসবাবু এমনকি রায়বাবু চিন্তিত ছিলেন। তাই ব্যোমকেশ বলল, আপনি পোস্টমর্টেম রিপোর্টে মন দিন, আমি কথা বলে নেব, আর ব্যাপারটার তদন্ত আমি আজ থেকেই শুরু করছি, আপনাকে চিন্তা করতে হবে না। তবে শহরে চারিদিকে রাতের বেলা পুলিশি টহল দেওয়াটা একটু বাড়ান, আর তাতে যদি একটু সাহায্য হয়। আর ওই এলাকার আশপাশে কেউ কিছু দেখেছে কিনা সেই ব্যাপারে একটু খোঁজ নিন। দেখতেই তো পাচ্ছেন ব্যোমকেশবাবু, এদিকটায় লোকালয় কম। এখান থেকে কিছুটা হেঁটে যাওয়ার পরেই বাড়িঘর শুরু হয়েছে, আর সামনের দিকে গেলে বড় রাস্তা বেশ কিছুটা দূরে। এখানে কাউকে দেখার মতো কোনো সুযোগ নেই, তবে আমি চারপাশে খোঁজ নিয়ে দেখছি ব্যাপারটা।
কাল রাতে কেউ এদিকে এসেছিল কিনা বা দেখেছিল কিনা সেটাই জানার চেষ্টা করছি। একবার পান বিড়ির দোকান, আচ্ছা থাক, সেটা না হয় আমি দেখছি। আপনাকে যেগুলো বললাম আপনি সেগুলো করুন, তারপর আমি আজ রাতের মধ্যে জানাবেন কতটা কি জানা গেল। বেশ, চললাম এখন, নমস্কার। দাসবাবু আমাদের পুলিশের জিপে পৌঁছে দিতে চেয়েছিলেন, কিন্তু ব্যোমকেশ সেটা অস্বীকার করে। তার বদলে আমরা হাঁটতে হাঁটতে ওই জায়গাটা ছেড়ে বড় রাস্তার মোড়ে একটা পানবিড়ির দোকানের কাছে এসে দাঁড়াতেই ব্যোমকেশ এগিয়ে গিয়ে দোকান থেকে একটা সিগারেট কিনল। কিন্তু আমি জানি ব্যোমকেশ এখন সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। দোকানদারের সাথে কথাবার্তা চালিয়ে যেতে লাগলো ব্যোমকেশ। আমায় একটু দূরেই দাঁড় করিয়ে রেখেছিল সে। বেশ কিছুক্ষণ লোকটার সাথে কথা বলে তারপর ফিরে আসার সময় হাসি মুখে এলো ব্যোমকেশ। আমি বললাম, কি হলো ব্যোমকেশ, কিছু জানতে পারলে? তাপস রায়কে কাল রাতে এখান থেকে যেতে চায়ের দোকানের লোকটা দেখেছে অজিত। কাল রাতে যখন সামান্য বৃষ্টি হচ্ছিল তখন তাপস রায় এখান থেকে গেছেন। তারপরে আরও কয়েকজনই রাস্তাটার ভেতর ঢুকেছে, কিন্তু ব্যাপারটা এই লোকটা খেয়াল করেনি। তোমার কি মনে হচ্ছে? মৃতদেহের পাশে জন্তুর পায়ের ছাপ পাওয়া গেছে, আর মৃতদেহ দেখে তা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো জন্তুর কাজ। তাহলে তাকে আমরা ধরব কি করে? ব্যোমকেশের চোখে মুখে কিন্তু একটু চিন্তার ভাঁজ স্পষ্ট। তার মুখের রেখায় রেখায় যেন চিন্তা খেলা করছে। আমি বুঝতে পেরেছি ব্যোমকেশ স্পষ্ট কিছু একটা অনুমান করছে, কিন্তু সেটা এই মুহূর্তে তার মুখ থেকে আমি শুনতে পারবো না। আমার পাশে হাঁটতে হাঁটতে নিজের মনে কিছু একটা ভাবতে ভাবতে হঠাৎই একসময় ব্যোমকেশ বলে উঠল, একটা ব্যাপার কিন্তু রয়েছে অজিত। আগে যে দুজন ভদ্রলোক মারা গেছেন, কিংবা যে ভদ্রলোক মারা গেছেন তাপস রায়, এরা প্রত্যেকেই কিন্তু সমাজের একজন নামকরা ব্যবসায়ী। আর তাছাড়া তাদের 2 নম্বরই ব্যবসা রয়েছে। তবে তুমি তো নিজেই শুনলে, পুলিশ এদের ছুঁতেও পারবে না। বেছে বেছে কিন্তু এই জন্তুটা এদেরই আক্রমণ করছে, আর এটাই আমার মাথায় ঢুকছে না। আর একটা ব্যাপার রয়েছে ব্যোমকেশ, এই তুমি তো বলো প্রত্যেক অপরাধের পেছনে একটা মোটিভ থাকে, কিন্তু এক্ষেত্রেও তো তাহলে একটা মোটিভ থাকা দরকার। যদি খুনটা কোনো জন্তু না করে থাকে, জন্তু খুন করলে সেটার তো আর কোনো মোটিভ থাকবে না। কিন্তু তুমি যখন বলছো যারা খুন হচ্ছে তারা ব্যবসায়ী এবং সবাই 2 নম্বর ব্যবসায় রয়েছে, তাহলে আমি আমার কথা শেষ করতে পারলাম না, কারণ সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল। আর এটাও বুঝতে পারছিলাম ব্যোমকেশ কেন কোনো একটা সিদ্ধান্তে পৌঁছতে পারছিল না, কিংবা কোনো একটা সূত্র পাচ্ছিল না। আমাদের কাছে একটাই সূত্র রয়েছে, মৃতদেহের পাশে সেই জন্তুর পায়ের ছাপ। কিন্তু সেই পায়ের ছাপ থেকে তো আর কিছুই বার করা যাবে না। একটা অন্য কথা আমার মাথায় এসেছিল। আমার মনে হলো এই 3 জনে যখন ব্যবসায়ী আর 3 জনে যখন 2 নম্বরই ব্যবসার সাথে যুক্ত রয়েছে, তাহলে কোনোভাবে যদি পরবর্তী টার্গেটকে খুঁজে বার করা যায়, তাহলে আমাদের কাজটা একটু সুবিধে হতে পারে। ব্যোমকেশকে সে কথাটা বলা হলো না, তার আগেই আমরা বাড়িতে ফিরে এলাম। ব্যোমকেশ নিজের ঘরে চলে গেল, আমিও নিজের ঘরে চলে এলাম। কারণ সেই সকালবেলা আমরা বেরিয়েছিলাম, তাই শরীরটা একটু ক্লান্ত হয়ে এসেছিল। তাছাড়া এতটা পথ কিছুটা হেঁটে আর কিছুটা ভাড়ার গাড়িতে করে আমরা এসেছি। আমি বুঝতে পেরেছিলাম ব্যোমকেশ ওই চায়ের দোকানে লোকটার সাথে কথা বলতে চেয়েছিল বলেই হেঁটে এসেছে। আমরা তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে দুপুরের খাওয়া দাওয়ার সময় টেবিলে বসতেই ব্যোমকেশের মুখটা চিন্তিত দেখে সত্যবতী বলল, কি ব্যাপার বলো তো, তোমাকে এরকম চিন্তিত মনে হচ্ছে কেন? আর শুনেছো, শহরে নাকি একটা জন্তু এসেছে, সে রাতের বেলা নাকি মানুষ খুন করে ফেলছে। মানুষের চেয়ে বড় হিংস্র জন্তু আর কি আছে সত্য? সেই মানুষকে মারবে কোন হিংস্র জন্তু? আচ্ছা, তুমি সবসময় এমন ভাবে কথা বলে আসল কথাটা এড়িয়ে যাও কেন বলো তো? তুমি কি এই কেসটা হাতে নিয়েছো? ব্যোমকেশ উত্তর দিচ্ছে না দেখে তার বদলে আমি বললাম, হ্যাঁ বৌঠান, এই কেসটাই আমরা এখন হাত নিয়েছি। আর আজ সকালে এই মৃতদেহটাই দেখতে গিয়েছিলাম যেটা খুন হয়েছে। এটা নিয়ে 3টে খুন হলো বৌঠান। কথাটা শুনেই ব্যোমকেশ আমার দিকে তাকালো, আর আমি বুঝতে পারলাম ব্যোমকেশ চায়নি সত্যবতীকে এই কথাটা জানাতে। আর তার আসল কারণ একটু পরেই বুঝতে পারলাম। একটা হিংস্র জন্তু রাতের বেলা মানুষ খুন করে বেড়াচ্ছে, আর তুমি সেই কাজটা হাতে নিয়েছো? এতে কত বিপদ আছে তুমি জানো? তোমায় তো বললে তুমি কথাই শুনবে না। যা ইচ্ছে করবে তো ঠিক আছে, যা ভালো বোঝো করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আর এই বলেই খাবার ছেড়ে সত্যবতী রান্নাঘরের দিকে চলে গেল।
আমি মাথা তুলে ব্যোমকেশের দিকে তাকাতে পারলাম না। এই মাঝে মাঝে মুখ ফসকে কথা বলে ফেলার অভ্যেসটা আমি এখনও ছাড়তে পারিনি। আসলে আমি ভেবেছিলাম ব্যোমকেশ হয়তো সত্যপতিকে বলবে, কিন্তু সে যে সত্যপতির থেকে ব্যাপারটা লুকিয়ে রাখছে সেটা আমি বুঝতে পারিনি। খাওয়ার টেবিলে আমাদের আর কোনো কথা হলো না। ব্যোমকেশ একবার শুধু বলল, এমনিতেই বাইরের ওই কেসটা আমার মাথা খারাপ করে দিচ্ছে অজিত, তার উপর আবার তুমি এটা শুরু করালে। এখন দেখি কোনটা আগে সমাধান করা যায়। আমি কিন্তু কথার কোনো উত্তর দিলাম না। আমার বড্ড হাসি পাচ্ছিল, কিন্তু হাসতেও পারছিলাম না, কারণ ব্যোমকেশের মুখটা কিন্তু আগের মতোই চিন্তিত হয়ে আছে। আমি বুঝতে পারছিলাম কেসটা তাকে প্রচণ্ডভাবে ভাবাচ্ছে, কিন্তু আমি জানি ব্যোমকেশের কোনো না কোনো একটা সমাধান এর বার করবেই। পরদিন সকালে ব্যোমকেশ আমায় ছাড়াই বেরিয়ে পড়ল। আসলে ব্যোমকেশ যখন বেরিয়েছিল তখন অনেক সকাল, তখন আমার ঘুম ভাঙেনি। আমি ঘুম থেকে উঠে ব্যোমকেশের ঘরে ব্যোমকেশকে না দেখতে পেয়ে ব্যালকনির দিকে যেতেই দেখতে পেলাম সত্যপতি জামা কাপড় দড়িতে মেলছে। আমি বললাম, আচ্ছা বৌঠান, এই ব্যোমকেশ কোথায় গেল বলো তো? ও তো সকাল সকালে বেরিয়ে পড়লো, তুমি তখন ঘুমোচ্ছিলে, তাই আর তোমায় ডাকেনি। তুমি উঠলে তোমায় বলতে বলেছে ও দুপুরের দিকেই ফিরে আসবে, আর তোমার টেলিফোনের কাছে থাকতে বলেছে, কি যেন একটা জরুরি টেলিফোন আসতে পারে। টেলিফোন? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দাসবাবু এসেছিলেন নাকি? সত্যপতি সে কথায় মাথা নাড়ালো, তারপর বলল, আচ্ছা, কেসটায় তোমরা কিছু বুঝতে পেরেছো ঠাকুরপো? মানে তুমি তো ওর সাথেই ছিলে, কেসটা কি বলো তো, আমায় একটু খুলে বলবে? ও তো আমায় কিছুই বলতে চায়নি। আমি তখন সত্যপতিকে কেসটার ব্যাপারে মোটামুটিভাবে খুলে বললাম। অন্তত যতটা আমরা জানতে পেরেছি ততটাই বললাম। শুনতে শুনতে সে অবাক হয়ে যাচ্ছিল, মাঝে মাঝে চোখ ছোট ছোট করে যেন কিছু চিন্তা করছিল। গোটা ব্যাপারটা শুনে নিয়ে সত্যবতী বলল, বাবা, এ তো ভয়ানক ব্যাপার গো। এমন একটা হিংস্র জন্তু যদি শহরে ঘুরে বেড়ায় তাহলে তো চিন্তার বিষয় ঠাকুরপো। আচ্ছা, তোমরা কি কিছুই বুঝতে পারোনি এখনো? আমায় অগত্যা মাথা নাড়িয়ে না বলতে হলো। তবে ব্যোমকেশ যে কিছু বুঝতে পেরেছে আর সেটা যে আমায় জানায়নি সেটাও জানালাম সত্যপতিকে। সব শুনে সত্যবতী বলল, পুরোটা না জেনে ও তো কিছুই বলতে চায় না, এটাই তোর স্বভাব। ঠাকুরপো, তুমি বরং ঘরে গিয়ে বসো, হ্যাঁ, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। ব্যোমকেশ কিন্তু দুপুরে আর ফিরল না, সে ফিরল একেবারে বিকেলের দিকে। সে যখন ফিরে এলো তার গোটা চোখ মুখ সারাদিনের ক্লান্তিতে কেমন যেন কালো হয়ে গেছে। ঘরে ঢুকে আমাকে বলল, অজিত, টেলিফোন এসেছিল, দাসবাবু কিছু জানিয়েছেন? আমি মাথা নাড়িয়ে না বলতেই ব্যোমকেশ সোজা স্নানের ঘরে চলে গেল। তারপর স্নান সেরে এসে জামা কাপড় বদলে আমার সামনে যখন বসল তখন বুঝতে পারলাম সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যোমকেশ ক্লান্ত স্বরে বলতে শুরু করল, অজিত, তোমায় সঙ্গে নিয়ে না যাওয়ার জন্য আমি বুঝতে পারছি তোমার সামান্য রাগ হয়েছে, কিন্তু সত্যি বলছি অজিত, আজ আমার কোথায় কোথায় যাওয়ার ছিল, কি করার ছিল, তার কিছুই আমি নিজেই ভালোভাবে জানতাম না, তাই তোমায় নিয়ে যাইনি। আর নিয়ে গেলে আমার সাথে তোমাকেও সমস্যায় পড়তে হতো। অনেক ঘুরতে হয়েছে অজিত, অনেক ঘুরে ঘুরে বেশ কয়েকটা তথ্য আমি জোগাড় করতে পেরেছি, সেগুলো তোমায় বলবো, দাঁড়াও, ডায়েরিটা আগে নিয়ে আসি। ব্যোমকেশ ডায়েরি টেবিলের উপরে রেখে তাতে পেন দিয়ে কি যেন লিখতে লাগলো। তারপর বেশ কিছুক্ষণ পরে লেখা শেষ করে আমার দিকে তাকিয়ে বলল, খুনগুলোর মোটিভ, মানে যারা খুন হয়েছে তাদের খুন করার পেছনে কোনো একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে। আচ্ছা অজিত, সেই উদ্দেশ্যটা কি বলে তোমার মনে হয়? আমি অবাক হলাম না, কারণ বিভিন্ন কেসের ক্ষেত্রে ব্যোমকেশ সমাধান পেতে এই ব্যাপারটাই করে থাকে। তাতে আমার ধারণা আর তার ধারণার মধ্যে মিল খুঁজে পাওয়া যায়, আর যদি সেটা না পাওয়া যায় তাহলে নতুন কিছু একটা খোঁজার চেষ্টা করা যায়। তাই আমিও একটু গুছিয়ে বসে একটু ভেবে নিয়ে বললাম, যদি কোনো জন্তু খুন করে তাহলে তার কোনো মোটিভ নাও থাকতে পারে, কারণ সে তো আর মানুষের মতো চিন্তা করতে পারে না। তবে যদি এর পিছনে কোনো মানুষের হাত থাকে তাহলে কোনো ব্যক্তিগত শত্রুতা কিংবা... আমার কথা শেষ করতে না দিয়েই ব্যোমকেশ বলে উঠল, কিংবা কেউ নেহাত শখের বশে খুন করার জন্য খুনগুলো করছে অজিত, এখানেই সমস্যা। কেউ যদি কোনো একটা মোটিভ নিয়ে খুন করে তাহলে তাকে সহজে ধরা যায়,
তার খুন করার একটা পদ্ধতি কিংবা ভিকটিমদের উপর একটু নজর রাখলে, তাছাড়া কয়েকটা ব্যাপার বুঝতে পারলেই একটা সম্ভাবনা থাকে। কিন্তু কিন্তু কেউ যদি শখের বশে খুন করে তাহলে তাকে ধরাটা মুশকিল। তার মানে তুমি বলতে চাইছো কোনো সিরিয়াল কিলার এই কাজগুলো করছে, কিন্তু তাহলে এই জন্তুর ব্যাপারটা সেখানে কোথা থেকে এলো? ব্যোমকেশ ডায়েরি থেকে মুখ তুলে আমার দিকে তাকালো। তার চোখ দুটোতে কেমন যেন একটা ভাব। সেভাবেই বলল, ওটাই অজিত, আমি ব্যাপারটা কিছুই ধরতে পারছি না। যদি সিরিয়াল কিলার হয় তার সঙ্গে জন্তুটার কি সম্পর্ক? আর একটা জন্তু এভাবে খুনগুলো করছে, আমি সেটা মেনে নিতে পারছি না, কেন জানি না। তবে তার পেছনে একটা কারণ কিন্তু রয়েছে অজিত। তুমি ভালো করে ভেবে দেখো, যদি একটা জন্তু হয় তাহলে জন্তুটা এতদিন ধরে কোথাও লুকিয়ে থাকতে পারবে না, কেউ না কেউ তাকে নিশ্চয়ই দেখবে। আমি ধরে নিচ্ছি যে সে দিনের বেলা ছাড়া শুধু রাতের বেলায় বাইরে বেরোবে, তাহলেও কেউ না কেউ তাকে দেখবে। আর জন্তু যদি কাউকে আক্রমণ করে তাহলে সে পালানোর চেষ্টা করবে কিংবা ছুটে যাওয়ার চেষ্টা করবে। যদিও খুনগুলো হয়েছে একটা জায়গায়, তবু কারোর না কারোর চোখে তো পড়তই অজিত। ব্যোমকেশ একটা হাত দিয়ে অন্য হাতের তালুর উপর একটা ঘুষি মারল, তারপর বলল, একটা সূত্র অজিত, একটা সূত্র যদি খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু আমরা নতুন করে তদন্তটা শুরু করতে পারবো। আর আমি ওই একটা সূত্রই খুঁজে পাচ্ছি না। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ব্যোমকেশ কোনো একটা সূত্র খুঁজে না পেয়ে মনে মনে কেমন যেন অধৈর্য হয়ে পড়ছিল। তাই আমি বললাম, চিন্তা করো না ব্যোমকেশ, একটা না একটা উপায় তো ঠিকই বের হবে। তুমি ঠিকই বলছো অজিত, আসলে 3-3টে খুন হয়ে গেছে। মানুষগুলো ভালো হোক কিংবা খারাপ সেটা কথা নয়, কথা হলো খুনগুলো। ওরা খারাপ হলে ওদের শাস্তি আইন দেবে, কিন্তু কোনো মানুষের পক্ষে তাদের শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই অজিত। সেই ব্যাপারটাই আমি মেনে নিতে পারছি না। আমার চিন্তা আরও হচ্ছে, তার কারণ যদি এর মধ্যে আরও একটা খুন হয়ে যায় তাহলে ব্যাপারটা আর চাপা রাখা যাবে না, গোটা কলকাতা শহর তোড়পাড় হয়ে যাবে অজিত। তুমি বুঝতে পারছো? আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশের অধৈর্য হয়ে যাওয়ার কারণটা। 3-3টে খুন হয়ে যাওয়ার পরেও ব্যোমকেশ কিছু করতে পারছে না। আর 3টে খুনের পেছনে কোনো একটা জন্তু রয়েছে, এই ব্যাপারটা তো সহজভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু আমাদের তো আর এখন কিছু করার নেই। তাই ব্যোমকেশকে আমি বললাম, ব্যোমকেশ, এই যারা খুন হয়েছে তাদের বাড়ির লোকের সাথে একবার কথা বলে দেখলে হতো না? তুমি কি মনে করো আমি সেটা করিনি? আর সকাল থেকে ওই 3 জনের বাড়ির ঠিকানা পুলিশের কাছ থেকে বের করে তাদের বাড়ির লোকের সাথে কথা বলেছি অজিত। কিন্তু তাদের ব্যক্তিগত শত্রু থাকার কথা হলেও তাদের বাড়ির লোক তেমন কিছু জানে না। আর আগেই বলেছি, তারা সোজা পথে ব্যবসা করতো না, তাই সে পথে তাদের শত্রু থাকতেই পারে। কিন্তু 3 জনের একটাই শত্রু, এটা কি হতে পারে অজিত? কথাটা বলতে বলতেই ব্যোমকেশ হঠাৎ যেন মাঝপথে থেমে গেল। তারপর উঠে দাঁড়িয়ে হঠাৎ টেলিফোনের কাছে গিয়ে টেলিফোন তুলে কাকে যেন ফোন করল। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ প্রথমে রায়বাবু, তারপরে দাসবাবুর সাথে কথা বলল। কথা বলে তাদের ওই 3 জনের ব্যাপারে আরেকটু খোঁজ খবর নিতে বলল এবং আরও একটা কথা বলল। সেটা হলো ওই 3 জনের সাথে অতীতে কারোর কোনো শত্রুতা হয়েছিল কিনা বা তাদের জন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়েছিল কিনা, এই ব্যাপারটা জানার চেষ্টা করল। আর তার সাথেই যে ব্যোমকেশকে পোস্টমর্টেম রিপোর্টের কথাও বলা হলো সেটাও বুঝতে পারলাম। ব্যোমকেশ কাজ সেরে চেয়ারে এসে বসতেই আমি তাকে প্রশ্ন করলাম, কি হলো ব্যোমকেশ, পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে? আগের 2টো খুনের ক্ষেত্রে পুলিশ আর ডাক্তার মনে করেছিল মাথায় আঘাত আর আঁচড়ের আঘাতগুলো একই সময় হয়েছে, কিন্তু এই খুনের ক্ষেত্রে সামান্য একটা পরিবর্তন হয়ে গেছে। মাথায় আঘাতটা তারা মনে করছে সামান্য কিছু সময় আগে হয়েছে, কারণ মাথার আঘাতে রক্ত বাইরে বেরিয়ে এসে যেভাবে জমাট বেঁধেছে তার সাথে আঁচড়ের আঘাতে যে রক্ত বেরিয়েছে তা জমাট বেঁধেছে কম। আর এটাই আমাদের কাজে লাগবে অজিত। আমার মনে হয় কোনো জন্তু এই কেসে থাকলেও জন্তুটার সাথে তার থেকেও হিংস্র একটা জন্তু রয়েছে, একটা গোটা মানুষ অজিত, একটা গোটা মানুষ। আর আমি তাকে খুঁজে বের করবই। আমি ব্যোমকেশের চোখে মুখে হঠাৎ করে একটা উজ্জ্বল আলোর ভাব দেখতে পেলাম। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ এমন কিছু একটা পেয়েছে যেটা দিয়ে এই কেসটা সে নতুনভাবে তদন্ত করতে পারবে।
সেই মুহূর্তে ব্যোমকেশকে আর কিছু বলা ঠিক নয়, তাকে একটু নিজের মতো সময় দেওয়া দরকার। তাই আমি বললাম, ব্যোমকেশ, তুমি তাহলে কেসটা নিয়ে ভাবো, আমি আমার ঘরে যাই। আমি আগের লেখাটা শেষ করতে থাকি, যদি প্রয়োজন হয় আমায় একবার ডেকে নিও। সেদিন আর ব্যোমকেশের সাথে আমার কথা হলো না। খাবার টেবিলেও দেখলাম ব্যোমকেশ চুপচাপ খেতে লাগলো। তাই দেখে আমি আর তাকে কিছু প্রশ্ন করলাম না। এভাবে আরও 2 দিন কেটে গেল। কিন্তু তারপরেই যে খবরটা এলো সেটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। আরও একটা খুন হয়েছে। এবারেও যে খুন হয়েছে তিনি একজন ব্যবসায়ী, আর তার সাথেও খোঁজ খবর নিয়ে জানা গেল তার ব্যবসা সোজা পথে নয়। কিন্তু কেউ কেন বারবার খুঁজে খুঁজে এই ব্যবসায়ী লোকদেরই খুন করে চলেছে সেটা আমি বুঝতে পারলাম না। তবে ব্যোমকেশকে এবার দেখলাম তৎপর হয়ে এই কেসটার পেছনে লাগতে। ব্যোমকেশ যেন কিছু একটা আন্দাজ করতে পেরেছিল, তাই সারাদিন টেলিফোনের সামনে বসে একে ওকে টেলিফোন করতে লাগলো, আর মাঝে মাঝে ডায়েরি খুলে কি যেন লিখতে লাগলো। আমার সাথে তার কথাবার্তা কম হচ্ছিল, তবে বাড়ি থেকে বেরোলেই ব্যোমকেশ আমায় নিয়েই বের হতো। 4র্থ খুনের জায়গায় যখন আমরা পৌঁছলাম তখন আগের বারের মতোই সামান্য লোকেদের জটলা। এই জটলা পেরিয়ে যেতেই দেখা গেল দাসবাবুকে আর রায়বাবুকে। আসলে যে জায়গায় খুনগুলো হয়ে চলেছে সেই গোটা জায়গাটা রায়বাবুর আন্ডারে পড়লেও একটা জায়গা দাসবাবুর আন্ডারে ছিল। আর এই কেসটা ব্যোমকেশকে সাথে নেওয়ার পর থেকে দাসবাবু কেসটায় জড়িয়ে পড়েছিলেন, তাই সেই কারণে দুজনকেই থাকতে হচ্ছিল। এখানেও আগের বারের মতো একটা নির্জন জায়গায় খুনটা হয়েছে। আগের বারের মতোই তার গোটা শরীরে আঘাতের চিহ্ন আর মাথায় একটা আঘাতের চিহ্ন রয়েছে। তবে এবার ব্যোমকেশ পায়ের ছাপের সাথে আরও কিছু যেন খুঁজতে লাগলো, কিন্তু এমন কিছুই পাওয়া গেল না। দাসবাবু আর রায়বাবুকে নির্দেশ দিয়ে সেখান থেকে বেরিয়ে এসে ব্যোমকেশ আর আমি মিলে আশেপাশের দোকানগুলোতে খোঁজ খবর নিতে লাগলাম। তাদের মধ্যে কেউই এই লোকটিকে কিংবা অন্য অদ্ভুত কাউকে দেখতে পায়নি। ব্যোমকেশ সবাইকে বারবার প্রশ্ন করতে লাগলো, এমন কাউকে দেখেছেন যার সাথে একটা জন্তু ছিল, কিংবা সেটা হতে পারে কোনো একটা বড়সড় কুকুর জাতীয় কিছু? না স্যার, তেমন তো কিছু দেখিনি, আর অত তো খেয়াল করাও যায় না। আর তাছাড়া এখন তো মানুষের শখ হয়েছে কুকুর নিয়ে ঘুরে বেড়ানো, তাই সেভাবে খেয়াল করতে পারিনি। আর একটা দোকানদারের সাথে কথা বলতে বলতে কিন্তু একটা নতুন তথ্য পাওয়া গেল। সে একজনকে দেখেছে তার সামনে দিয়ে যেতে, তবে ব্যাপারটা সে অত খেয়াল করেনি। তবে তার সাথে কুকুর কিংবা কিছু একটা ছিল সেটা তার মনে হয়েছে। এই কথা শুনেই ব্যোমকেশের 2 চোখ যেন জ্বলে উঠতে দেখলাম। মনে হলো সে কিছু একটা আন্দাজ করতে পেরেছে। ব্যোমকেশের সাথে দাসবাবু আর আমি গিয়ে পৌঁছলাম 4র্থ যে ব্যক্তি খুন হয়েছে তার বাড়িতে। তার নাম শাশ্বত সমাদ্দার। ভদ্রলোকের একটা চিনি কলের ব্যবসা রয়েছে, তবে তার পাশাপাশি তিনি যে আফিমের ব্যবসা করেন সেই খবরটা পুলিশ দিল। তবে সেই ব্যাপারে শক্ত কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। সচরাচর এই ধরনের ভদ্রলোকেরা ব্যবসা নিজের হাতে করেন না, তার ব্যবসা পরিচালনা করার জন্য বিভিন্ন লোক রাখা থাকে। তাদের ধরতে পারলেও তারা কখনো আসল মাথার নাম স্বীকার করে না, তাই এদের ধরতে পারা প্রায় মুশকিল। শাশ্বত সমাদ্দারের বাড়িতে গিয়ে পৌঁছতেই তার বাড়ির পরিস্থিতি যেমন হওয়া উচিত তেমনই দেখতে পেলাম। তবে শাশ্বত সমাদ্দারের ছেলে আমাদের সাথে কথা বললেন। ব্যোমকেশ আর আমাদের একটা ঘরে বসিয়ে তিনি আমাদের সামনে বসে বললেন, বলুন ব্যোমকেশবাবু, আপনি বাবার ব্যাপারে ঠিক কী জানতে চান? আমি সবটাই বলবো আপনাকে। তবে বাবাকে যারা এভাবে খুন করেছে তাদের কিন্তু আপনি ছাড়বেন না। যেভাবেই হোক তাদের খুঁজে বার করতেই হবে। আপনি নিশ্চিন্ত থাকুন সৌমেনবাবু, আমি এই কাজটা যখন হাতে নিয়েছি আমি এর শেষ দেখে ছাড়ব। এরপরে আরেকটা খুনও আমি হতে দেব না। তবে তার জন্য আপনার সাহায্য প্রয়োজন। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? দেখুন ব্যোমকেশবাবু, আমার বাবার চিনির ব্যবসা রয়েছে সেটা আমি জানি, আর তাছাড়া অনেকের কাছেই শুনেছি আমার বাবার অন্য নাকি আর একটা ব্যবসা রয়েছে, সেটা সোজা পথে নয়। তবে ব্যবসায়ের ক্ষেত্রে অনেকেই অনেক কিছু করে থাকেন। ব্যোমকেশবাবু, সব কিছু তো আর সোজাভাবে নেওয়া যায় না। তবে আমার এটাতে আপত্তি ছিল, কিন্তু বাবা কখনো আমার কথা শোনেননি, তাই আমিও আর তাকে এই বিষয়ে কিছু বলতাম না। তবে আমি বুঝতে পেরেছিলাম কোনো না কোনো একদিন এই কারণেই বাবা কীভাবে খুন হতে হবে।
আচ্ছা, এমন কারোর কথা বলতে পারেন আপনার মনে হয় যে এটা করতে পারে? বাবার মৃতদেহ আমরা দেখেছি ব্যোমকেশবাবু, তবে দেখে মনে হয়েছে কোনো হিংস্র জন্তু এই কাজটা করেছে। কিন্তু কোনো হিংস্র জন্তু যদি এই কাজটা করে তাহলে সেক্ষেত্রে তো কিছুই বলা যাবে না ব্যোমকেশবাবু। আমি কিন্তু অন্য কিছু অনুমান করছি সোমেনবাবু। দেহে আঁচড়ের চিহ্ন এবং দাঁতের ক্ষত থাকাটা আসলে পুলিশ কিংবা আমাদের তদন্তটা ঘুরিয়ে দেওয়ার জন্য আসলে খুনটা করেছে কোনো একটা মানুষ। মৃতদেহের মাথার আঘাতটা আপনি নিশ্চয়ই দেখেছেন। তা দেখেছি ব্যোমকেশবাবু, তবে আপনি কি নিশ্চিত যে এটা কোনো মানুষেরই কাজ? যেখানে আপনার বাবা খুন হয়েছে সেখান থেকে বড় রাস্তার দিকে যাওয়ার পথে একটা পান বিড়ির দোকানদার একজনকে দেখেছে যার সাথে একটা কুকুর বা ওই জাতীয় জন্তু ছিল, আর সেটা থেকেই আমি একটা অনুমান করছি। তবে এই অনুমানটা আমার আগেই ছিল। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করব। আপনার কি মনে হয় যে কিছুদিন আগে কিংবা অনেক দিন আগে আপনার বাবার জন্য কেউ খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল আর সে তার বদলা নেওয়ার জন্য এমনটা করছে? সেরকমটা যদি হয় তাহলেও তো আমি কিছুই বলতে পারবো না ব্যোমকেশবাবু, কারণ এই সমস্ত ব্যাপারে আমি কিছুই জানি না। আপনি বুঝতেই পারছেন বাবার সাথে এসব বিষয়ে আমার কোনোদিনই কোনো কথাই হতো না। ব্যোমকেশকে হতাশ বলে মনে হলো। এখান থেকেও কোনো কিছুই পাওয়া গেল না। আমরা সেখান থেকে ফিরে আসার সময় দাসবাবু বললেন, ব্যোমকেশবাবু, এবার যদি কিছু করতে না পারেন তাহলে কিন্তু চাকরি রাখা দায় হয়ে যাচ্ছে। এভাবে যদি আরও একটা খুন হয়ে যায় তাহলে চাকরিটা তো গেলই, তাছাড়া পুলিশের কাজ নিয়েও সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন থেকে যাবে। ব্যোমকেশবাবু, কিছু একটা করুন, না হলে সমস্যা হয়ে যাবে। দেখুন, দয়া করে কিছু একটা করুন। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ ভেতরে ভেতরে হতাশ হয়ে পড়ছে। আরও একটা খুন হয়ে গেল, অথচ ব্যোমকেশ কিছুই করতে পারল না। শুধু কিছুই করতে পারল না তা নয়, তার কাছে অনুমান করার মতো কিছুই নেই। ব্যোমকেশ দাসবাবুকে একটা কথাও বলল না। দাসবাবু আমার দিকে হতাশ চোখে তাকাতেই আমি বললাম, দাসবাবু, চিন্তা করবেন না, আমি অনুমান করছি খুব তাড়াতাড়ি কিছু একটা আমরা খুঁজে বার করতে পারবো। আর একটু সময় দিন। আর একটু সময়ের মধ্যে যদি আরও একটা খুন হয়ে যায় অজিতবাবু, তাহলে কি হয় বুঝতে পারছেন? এই সময় আমার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি এলো। আমি দাসবাবুকে বললাম, একটা কাজ করুন, এই যারা খুন হয়েছে তারা কোনো না কোনো ব্যবসার সাথে যুক্ত, আর তাছাড়া তাদের একটা দ্বিতীয় বাঁকা পথের ব্যবসাও রয়েছে। আপনি শহরে এই ধরনের যারা রয়েছে তাদের উপর একটু নজর রাখুন, আর চেষ্টা করুন রাতের দিকে তাদের বাড়ির আশেপাশে কিংবা তারা সারাদিনে কি করছে তার উপর একটা নজর রেখে একটা পুলিশ পাহারার ব্যবস্থা করুন। তাদের অজ্ঞাতেই ব্যাপারটা করুন। আমার মনে হয় এভাবেই কিছু একটা ব্যবস্থা হয়তো করা যাবে। আমার কথা যে দাসবাবুর মনোপ্রত হলো না তা বুঝতে পারলাম, কিন্তু এই মুহূর্তে এটা ছাড়া আমার মাথায় কিছুই আসছিল না, তাই আমি এটাই বললাম। আমরা শাশ্বতবাবুর বাড়ি থেকে বেরিয়ে বাড়ির দিকে আসছি, এমন সময় রাস্তার সামনের দিকে সেই সেদিনের লোকটাকে দেখতে পেলাম, যে লোকটা সকালে মাঠে এসেছিল ব্যোমকেশের সাথে কথা বলতে। তাকে দেখেই ব্যোমকেশ বলল, তুমি একটু সামনে এগিয়ে যাও অজিত, আমি এক্ষুনি আসছি। আমার আপত্তি করার কিছু ছিল না। এই সময় যেভাবে হোক কোনো একটা খবর জোগাড় করা খুব প্রয়োজন, সেটা না হলে এর পরের খুনটা আটকানো যাবে না। তাই আমি এগিয়ে গেলাম। একবার পেছনে ফিরে দেখলাম ব্যোমকেশ ওই লোকটার সাথে কথা বলতে বলতে হেঁটে আসছে। ব্যোমকেশ যখন বাড়ি ফিরল তখন কিন্তু তার মুখে একটা হাসি রয়েছে। আমি বুঝতে পারলাম এমন কিছু একটা পাওয়া গেছে যেটা থেকে এই কেসটার সমাধান করা যায়। তাই ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, কিছু খুঁজে পেয়েছো বলে মনে হচ্ছে? ব্যোমকেশ বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তোমার কি মনে হয় এই খুনগুলোর পেছনে কে রয়েছে? কোনো ব্যক্তিগত শত্রুতা নাকি সিরিয়াল কিলার? যে খুনগুলো হয়েছে তারা একই ধরনের ব্যবসায়ী, আর তাদের যদি দ্বিতীয় কোনো 2 নম্বরী ব্যবসা না থাকতো তাহলে আমি ধরে নিতাম খুনগুলো কোনো একটা সিরিয়াল কিলার নেহাত শখের বশেই করছে। কিন্তু ব্যাপারটার মধ্যে কিন্তু একটা পরিকল্পনা রয়েছে। প্রত্যেকটা খুন হয়েছে একটা নির্জন জায়গায়, যেখানে তাদের সাহায্য করার জন্য কেউ আসতে পারবে না। আর তাছাড়া প্রত্যেকটা খুনের ক্ষেত্রে এই জন্তুটার একটা কিন্তু ভূমিকা রয়েছে। তাই আমার মনে হয় এটা একটা পরিকল্পিত খুন। এমনকি 4টে খুনই একইভাবে করা হয়েছে।
তাই এখানে ব্যক্তিগত একটা শত্রুতা থেকেই যাচ্ছে। আর তাছাড়া সবথেকে বড় কথা, এই খুনের পেছনে কোনো একটা মোটিভ আছে ব্যোমকেশ, কিন্তু আমরা সেটা খুঁজে পাচ্ছি না। তুমি ঠিক অজিত, সেই মোটিভটা বোধহয় আমি ধরতে পেরেছি, আর সেটা ধরতে পেরেছি বলেই কেসটা সমাধান করা আমাদের কাছে সহজ হয়ে যাবে। 1 মিনিট, আমায় শুধু একটা টেলিফোন করতে হবে। ব্যোমকেশ টেলিফোন তুলে নিয়ে দাসবাবুকে টেলিফোন করলেন। তারপর আমি শুনতে পেলাম ব্যোমকেশ কোনো একটা জেলে একটা কারোর ব্যাপারে খোঁজ খবর নিতে বলছেন। অপর প্রান্ত থেকে দাসবাবু ব্যাপারটা বুঝে নিতে ব্যোমকেশ টেলিফোন রেখে আমার সামনে এসে বসল। তারপর বলল, অজিত অজিত অজিত, তুমি ভুল পরিকল্পনা করেছিলে। শহরের প্রত্যেকটা ব্যবসায়ী যাদের 2 নম্বরই ব্যবসা আছে বলে অনুমান করা যায়, তাদের সবাইকে পুলিশি পাহারা দেওয়া সম্ভব নয়। সেটা দাসবাবুর একার কেন, সবাই মিলেও করতে পারবে না, কারণ তাদের খুঁজে বের করাটাই মুশকিল। তবে এই খুনের পেছনে যে একজন রয়েছে, তাকে খুঁজে বের করাটা সহজ। আমি সেই ব্যাপারটাই করতে চাইছিলাম, আর সেটা করতে গিয়েই আমি সবটা ধরতে পেরেছি। আমি প্রায় লাফিয়ে উঠে বললাম, ধরতে পেরেছ? কিন্তু কে করছে এসব? যার সাথে এই 4টে খুনের সম্পর্ক আছে, তাকে আমরা যদি খুব দ্রুত ধরে না ফেলি, তাহলে 5 নম্বর খুনটাও করে ফেলবে সে। তবে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে 5 নম্বর খুনের পরে আর কোনো খুন হবে না। তবে তার আগে আমাদের তাকে ধরে ফেলা দরকার, না হলে সমস্যা আরও বাড়বে। কিন্তু তুমি কি ভাবছো সেটাই তো আমায় খুলে বলছো না। আমি কি করে বুঝবো? যে 4 জন খুন হয়েছে তার সাথে আরও একজন ছিল। তাদের দলে মোট 6 জন ছিল। তারা অনেক বছর আগে একটা ব্যবসা শুরু করেছিল। সেই ব্যবসাটা তখন সোজা পথে ছিল না। সেই ব্যবসায় একবার পুলিশের হাতে সবাই ধরা পড়ে যাওয়ার একটা সুযোগ হয়েছিল। সেই সময় এই 5 জন মিলে 6 নম্বর একজন ব্যক্তিকে পুলিশের হাতে ধরিয়ে দেয় এবং সমস্ত দোষ তার কাঁধে চাপিয়ে দেয়। সেই 6 নম্বর লোকটাকে পুলিশ সন্দেহ করে বসে, আর তাছাড়া একটা খুন হয়েছিল, সেই খুনের জন্য তাকেই সন্দেহ করে শাস্তি দেওয়া হয়। এই খবরটা আমি একটু আগেই জানতে পেরেছি অজিত। তোমার মনে আছে সেদিন সকালে আমি একটা লোকের সাথে কথা বলছিলাম, সে আমায় খবর দিতে এসেছিল, আর আমি তাকে এই কাজেই লাগিয়েছিলাম। সে আজ খবরটা জোগাড় করতে পেরেছে। কিছু কিছু ভেতরের খবর জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়, সেই খবরগুলো এরাই জোগাড় করতে পারে, কারণ অন্ধকার জগতের সাথে এদের সামান্য কিছু যোগাযোগ থাকে। যাকে শাস্তি দেওয়া হয়েছিল সেই লোকটা মাসখানেক আগে ছাড়া পেয়েছে, আর তারপরেই সে হয়তো পরিকল্পনা করেছে এই সবাইকে খুন করার, আর সেই কারণেই সে একটা কুকুর ব্যবহার করেছে। কুকুর? কুকুর। প্রথম থেকেই কেসটায় আমরা সন্দেহ করে চলেছি এটা কোনো একটা জন্তুর কাজ। হয়তো কোনো জন্তুই করছে এটা, কিন্তু কোনো জন্তু এমন নির্দিষ্টভাবে কাউকে খুন করবে অথচ তাকে খুঁজে পাওয়া যাবে না, সেই ব্যাপারটা নিয়ে আমার মনে একটা খটকা চলছিল। তাই আমার মনে হয়েছিল কোনো একটা মানুষ এই কুকুরটাকে নিয়ন্ত্রণ করছে। তবে সেটা যে কুকুর হতে পারে সেটা আমি প্রথমে ভাবিনি, কারণ কুকুর অত নৃশংসভাবে কাউকে খুন করতে পারে না। তবে তাকে যদি নিয়মিত ট্রেনিং দেওয়া হয় তাহলে সেটা সে করে থাকতে পারে। আর তোমার সৌমেনবাবুর কথা মনে আছে? সৌমেনবাবু কিন্তু পুলিশকে টেলিফোন করে জানিয়েছিলেন খুনের দিন তার বাবাকে কেউ একটা টেলিফোন করে বাড়ির বাইরে ডেকে নিয়ে গেছিল, আর তারপরেই আমার সন্দেহটা আরও মজবুত হয়। এবার এখন আমাদের কাছে 2টো রাস্তা আছে। এক হচ্ছে সেই 5ম ব্যক্তিকে যদি আমরা পুলিশি পাহারা দিই তাহলে তাকে বাঁচিয়ে নেওয়া যাবে, কিন্তু সেটা করলে সেই খুনিকে আর খুঁজে পাওয়া যাবে না। তার বদলে সেই খুনির ওপর নজর রাখতে হবে অজিত, আর সেই কাজটাই আমি করলাম। আমার মনে হয় আজ কাল কিংবা যত তাড়াতাড়ি সম্ভব সে একবার আক্রমণ করার চেষ্টা করবে। আজ রাতে যদি তোমায় আমার সাথে বাড়ির বাইরে থাকতে হয় তাহলে কি তোমার সমস্যা হবে অজিত? এ কি কথা বলছো ব্যোমকেশ? গোটা কেসে তোমার সাথে রইলাম, আর কেসের শেষে খুনিকে ধরার সময় তোমার সাথে থাকবো না, সেটা কি হতে পারে? তোমার থেকে এটাই আশা করেছিলাম বন্ধু। তাহলে আজ রাতেই আমাদের একবার রাতের অভিযানে বেরোতে হবে। যাও এখন একটু ঘুমিয়ে নাও, আমি কয়েকটা টেলিফোন সেরে একটু ঘুমিয়ে নিই। আজকে রাতে জাগতে হবে। কেসটার পেছনে অনেক সময় নষ্ট হয়েছে অজিত, তুমি বিশ্বাস করবে না, কয়েকটা রাত আমি ঘুমোতে পারিনি। ব্যোমকেশের সে কথা বলার প্রয়োজন ছিল না, কারণ তার চোখে মুখের অবস্থা দেখে আমি ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিলাম। কিন্তু এখন যখন কেসটা শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে তখন আর তেমন চিন্তা করার প্রয়োজন নেই। তাই আমিও নিজের ঘরে নিশ্চিন্ত মনে ঘুমোতে গেলাম।
সন্ধ্যের দিকেই দাসবাবুর পুলিশের জিপ এসে আমাদের একটা অচেনা জায়গায় নিয়ে গেল। সেখানে একটা বাড়িতে পুলিশের বন্দোবস্ত আগেই করে রাখা হয়েছিল। সেখানে আমি, ব্যোমকেশ, দাসবাবু আর রায়বাবু অপেক্ষা করতে লাগলাম। আমাদের জিপ গাড়িটা একটু দূরে একটা মাঠের মধ্যে রইল। সেখানে বসে আমরা একটা নির্দিষ্ট বাড়ির দিকে লক্ষ্য রাখলাম। দোতলা বাড়িটা বেশ পুরনো হয়ে এসেছে। বাড়ির গায়ে শ্যাওলা জমেছে, এখানে ওখানে গাছ গজিয়ে উঠেছে। সেই বাড়িটার দরজা এখন বন্ধ, তবে বাড়ির ভেতর থেকে মাঝে মাঝে একটা কুকুরের হাড় হিম করা ডাক শুনতে পেলাম। শুনতে শুনতেই বুঝতে পারলাম এই কুকুরটা অতি সাধারণ কুকুরের মতো নয়, এটা কোনো বিশেষ প্রজাতির কুকুর, আর কুকুরটা বেশ বড়সড় হতে পারে সেটা তার ডাক শুনেই আমরা অনুমান করতে পারছিলাম। আরও একটা কাজ ব্যোমকেশ করে রেখেছিল। পঞ্চম যে ব্যক্তিকে খুন করা হবে বলে ব্যোমকেশ ভেবেছিল, তার পেছনে সাদা পোশাকের পুলিশ নজর রেখেছিল। তবে সেই ব্যাপারটা আমি পরে জানতে পেরেছিলাম। সন্ধে থেকে রাতের অনেকটা সময় পর্যন্ত আমরা অপেক্ষা করতে লাগলাম। তারপরেই দেখতে পেলাম একটা লোক সামনের বাড়ি থেকে বেরোল, আর তার হাতের চেনের সাথে বাঁধা একটা কুকুর। কুকুরটা বেশ বড়সড়, তার শরীরে শক্তিও প্রচণ্ড। লোকটা কুকুরটাকে নিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেল। সে চলে যেতেই আমরা একটু পরেই তার পিছু অনুসরণ করতে করতে এগিয়ে যেতে লাগলাম। আমরা চারজন অন্ধকারের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ লোকটা এগিয়ে যেতে যেতে একটা টেলিফোন বুথের সামনে দাঁড়িয়ে কোনো একটা নাম্বারে টেলিফোন করল। তারপর বাইরে বেরিয়ে চারপাশটা দেখে নিল। এদিকটায় বাড়িঘরের সংখ্যা কম আর লোকজনও কম। রাস্তা দিয়ে মাঝে মাঝে দুই একটা লোক হেঁটে যাচ্ছে। লোকটা আবার নিজের মতো হেঁটে যাচ্ছে, আর আমরা তার পিছু পিছু চলেছি। এভাবে বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরে দেখতে পেলাম একটা চুপচাপ শান্ত জায়গায় লোকটা এসে দাঁড়িয়েছে, যেন কারোর জন্য সে অপেক্ষা করছে। আমরাও অন্ধকারে লুকিয়ে অপেক্ষা করছি। একটু পরেই একটা লোক তার পিছনে এসে দাঁড়িয়ে পড়ল। আমরা অপেক্ষা করতে লাগলাম। আমাদের সামনে একটা গাছতলায় দাঁড়িয়ে সেই লোক দুটো কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পরে দেখতে পেলাম লোকটা পকেট থেকে কিছু একটা বার করে সেই লোকটাকে দিল, যাকে আমরা অনুসরণ করে এখানে এসেছি। তারপর ওই দ্বিতীয় লোকটি সেখান থেকে চলে আসতে যাবে, ঠিক সেই সময় ব্যোমকেশ রিভলভার বের করে তৈরি হয়ে রইল। লোকটা বেশ কিছুটা এগিয়ে হেঁটে আসতেই দেখতে পেলাম সেই প্রথম লোকটা তার জামার ভেতর থেকে একটা ছোট্ট লম্বা মতো কি যেন একটা বার করল। সেটা বার করে এগিয়ে এসে ওই দ্বিতীয় লোকটার মাথায় মারতে যাবে, তার আগেই ব্যোমকেশ বেরিয়ে এসে লোকটার দিকে বন্দুক তুলে বলল, ওই কাজটা করবেন না সমীরণ বাবু, ওই কাজটা করবেন না। এর আগে আপনি 4টে খুন করেছেন, আর এখন এই কাজটা করলে কিন্তু আপনার শাস্তির মেয়াদ আরও বেড়ে যাবে। ব্যাপারটার আকস্মিকতায় সামনের লোকটা এবং পেছনের লোকটা দুজনেই অবাক হয়ে গিয়েছিল। সামনের লোকটা পেছনের দিকে ঘুরে লোকটার হাতে সেই অস্ত্রটা দেখেই ছুটে আমাদের দিকে এগিয়ে এলো। দাসবাবু আর রায়বাবু, এমনকি আমি আর সেই পুলিশ কনস্টেবল বেরিয়ে আসতেই লোকটা আমাদের কাছে এসে দাঁড়ালো। আর সেই ফাঁকে সামনের লোকটা তার কুকুরের গলার চেনটা ছেড়ে দিয়ে আমাদের দিকে লেলিয়ে দিল। ব্যোমকেশ আরও একবার চিৎকার করে বলে উঠল, সমীরণ বাবু, এই কাজটা করবেন না। আমায় কিন্তু বাধ্য হয়ে আপনার কুকুরটাকে গুলি করতে হবে। আমরা যেখানে লুকিয়েছিলাম সেখান থেকে সমীরণবাবু দাঁড়িয়েছিলেন প্রায় 20 হাত দূরে। সেখান থেকে কুকুরটা ছুটে এসে আমাদের উপরে একটা হিংস্র গর্জন করে ঝাঁপিয়ে পড়তে গেল। তার সাদা চকচকে লম্বা দাঁতগুলো এই অন্ধকারে ঝলসে উঠল। তার দুটো উজ্জ্বল চোখ আমি দেখতে পেয়ে মুহূর্তের জন্য কেমন যেন বিহ্বল হয়ে গেলাম। দাসবাবু পেছন থেকে চিৎকার করে বলে উঠলেন, ব্যোমকেশবাবু! ব্যোমকেশের হাতে রিভলভার গর্জে উঠতেই কুকুরটার দিক থেকে একটা কেউ কেউ শব্দ শোনা গেল, আর তারপরেই কুকুরটার গোটা শরীরটা কিছুক্ষণ নড়াচড়া করে স্থির হয়ে গেল। আমরা কুকুরটার দিকে তাকিয়েছিলাম, তাই সামনের দিকে দেখিনি। তবে এর মধ্যেই সমীরণবাবু পেছনের দিকে দৌড়তে শুরু করেছেন। ব্যোমকেশ সেদিকে ছুটতে শুরু করল, আর তার পিছু পিছু আমরা। তার আগেই অবশ্য রায়বাবু আর সেই পুলিশ কনস্টেবল পঞ্চম ব্যক্তির সাথে সেখানে থাকতে বলা হলো। আমরা দৌড়ে যাচ্ছি, আমাদের সামনে সমীরণবাবু দৌড়চ্ছেন, তবে ব্যোমকেশ বারবার তাকে সাবধান করছে। সমীরণ বাবু, পালিয়ে যাওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। আপনি দাঁড়ান, নইলে আমরা গুলি করতে বাধ্য হব। সমীরণবাবু যেদিক থেকে সেখানে এসেছিলেন সেদিকেই দৌড়তে শুরু করেছিলেন,
রাস্তা পেরিয়ে আমরা বড় রাস্তায় এসে পৌঁছলাম। ব্যোমকেশ আরও বেশ কিছুক্ষণ তাকে থামানোর চেষ্টা করে তারপর বাধ্য হয়ে তার পা লক্ষ্য করে গুলি করল। সমীরণবাবু সাথে সাথেই চিৎকার করে মাটির ওপর ধপ করে পড়ে গেলেন। ব্যোমকেশ এগিয়ে গিয়ে তার দিকে বন্দুক তাক করে রেখেই বলল, আমার দিকে কুকুর লেলিয়ে দিয়ে কাজটা বোধহয় ভালো করলেন না সমীরণবাবু। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমায় মিথ্যেভাবে ফাঁসানো হয়েছিল। আমি শুধু তার প্রতিশোধ নিয়েছিলাম। ওকে মারতে পারলেই আমার প্রতিশোধ সম্পূর্ণ হতো। কিন্তু তার আগেই আপনি ব্যোমকেশবাবু। দাঁতে দাঁত চেপে সমীরণবাবু কথাগুলো বললেন। তার আগেই দাসবাবু তার হাতে একটা হ্যান্ডকাপ পরিয়ে দিয়ে তাকে তুলে দাঁড় করালেন। এদিকে রায়বাবু আর সেই সাদা পোশাকের পুলিশ তখন পঞ্চম ব্যক্তিকে আমাদের কাছে এসে উপস্থিত করেছে। রায়বাবু পুলিশের জিপে চলে গেলেন, আমরা দাঁড়িয়ে রইলাম। তার মাঝে সমীরণবাবু বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু দাসবাবু তাকে একটা থাপ্পড় দিয়ে থামিয়ে দিয়েছেন। অনেক নাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিস আমাদের, এবার থানায় নিয়ে গিয়ে তোকে পিটিয়ে সব কড়াই গন্ডায় উসুল করো, বুঝলি? আর যেন জেল থেকে বের হতে না পারি সেই ব্যবস্থাও করছি তারা। আপনাকে ব্যবস্থা করতে হবে না দাসবাবু, 4-4টে খুন যে করেছে তার ফাঁসি এমনিই হবে। আমার ফাঁসি হবে? আর ও ভালো মানুষ সেজে বাইরে ঘুরবে? আমার কাছে কিন্তু সমস্ত প্রমাণ আছে। আমি ওকে জেলের ঘানি টানাবই ব্যোমকেশবাবু। আপনি যদি নিজে থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করে পুলিশের কাছে সমস্ত প্রমাণপত্র দেখাতেন, তাহলে হয়তো আপনাকে এই দিনটা দেখতে হতো না। আপনার আর কিছু করার নেই, যা হওয়ার সেটা হয়ে গেছে। তাহলে আপনি আপনার কাজ করুন দাসবাবু, আমাদের না হয় পুলিশের জিপে করে বাড়িতে পৌঁছে দিন। আমাদের জিপে করে বাড়ি দিয়ে গেলেন দাসবাবু। রায়বাবু অন্য জিপে সমীরণবাবুকে নিয়ে চলে গেলেন। গাড়ি থেকে নামতেই দাসবাবু বললেন, ব্যোমকেশবাবু, কিভাবে যে আপনি কেসটা সলভ করলেন, আমি তো ভেবেই বসেছিলাম যে আর কিছুই করা যাবে না। প্রথমে আমরা ভুল পথে হাঁটছিলাম, তবে শেষে এসে আমার পথটা ঠিক হয়ে গেল, তাই কেসটা তাড়াতাড়ি সমাধান হয়ে গেল, না হলে আর একটা খুন হয়ে যেত। দাসবাবু আমাদের নামিয়ে দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমীরণকে থানায় নিয়ে চলে গেলেন। ঘরে এসে ব্যোমকেশের মুখে হাসি দেখতে পেলাম। আমি বললাম, তাহলে সমাধানটা হলো ব্যোমকেশ? হ্যাঁ, সত্যি কি ঝামেলাটাই না বেঁধেছিল। আমি তো একটা সময় ভেবেই বসেছিলাম আরও সময় লেগে যাবে, কিন্তু ঠিক সময় সঠিক খবরটা পেয়ে গেলাম। তাই সত্যবতী সেই সময় আমাদের ঘরে এসে ঢুকলো। তারপর আমাদের দুজনকে দেখে বলল, কি গো, কি হলো? পেলে খোঁজে ওই খুনিকে, মানে সেই জন্তুটাকে? আমি আর ব্যোমকেশ একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর আমি বললাম, হ্যাঁ খুঁজে পেয়েছি, একটা কালো রঙের কুকুর। আমাদের কথায় সত্যবতী কিছুক্ষণ অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর যেন আমরা মজা করছি তাই ভেবে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সত্যবতী ঘর থেকে বেরিয়ে যেতেই ব্যোমকেশ আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসিতে ফেটে পড়ল। আমিও তার হাসিতে যোগ দিলাম। এমন একটা কেস সলভ করার পরে এই হাসিটুকু অন্তত আমাদের প্রাপ্য ছিল। আজ থেকে আর শহরের মানুষ ভয়ে থাকবে না। তাদের মনে হবে না রাতের অন্ধকারে তাদের উপর কোনো একটা জন্তু এসে আক্রমণ করতে পারে, আর এমন বিভৎসভাবে তাদের খুন করতে পারে। গোটা শহরের মানুষ বোধহয় ভালোভাবে জানতেও পারবে না ব্যোমকেশ ঠিক কিভাবে একটা ভয় তাদের মাথার উপর থেকে নামিয়ে দিয়েছে। এতক্ষণ শুনছিলেন গল্প জানোয়ার রহস্য। কেমন লাগলো আপনাদের গল্পটা আমাদের কমেন্ট করে জানান। আর আমাদের সাপোর্ট করতে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের গল্প পাঠ ও অজিতের চরিত্রে ছিল প্রশান্ত, ব্যোমকেশের চরিত্রে ছিল অনিমেষ, সত্যবতীর চরিত্রে ছিল মৌমি, অন্যান্য আর যারা ছিল পানি, সাগর, পলাশ, অভিরাজ। এছাড়াও সাউন্ড ডিজাইন, ভিডিও এডিটিং আর অন্যান্য অ্যারেঞ্জমেন্টে ছিলাম আমি, সুমন। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরে ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন এই কামনা করি। এই শীতে সবাই সাবধানে থাকবেন এটা আশা রাখছি। ততক্ষণ সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পের বই ইউটিউব চ্যানেল। শুভরাত্রি সবাইকে।